ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল। আমরা যেরকম বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন মানে এইচএস এর সম্পূর্ণ কেমিস্ট্রি সিলেবাসটা আমরা শেষ করব। তাই পুরো সিলেবাসটাকে আমরা পার্ট বাই পার্ট শেষ করার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি বা বাংলায় যেটাকে আমরা বলি তড়িৎ রসায়ন। এখন প্রথমত দেখে নেওয়া যায় কি তড়িৎ রসায়নের পুরো সিলেবাসটা কি, মানে এইচএস এ তড়িৎ রসায়নের কমপ্লিট সিলেবাসটাতে কি কি আছে। যেগুলো আছে এখানে সেগুলো তার মধ্যে হলো রেডক্স রিঅ্যাকশন, ইএমএফ সেল অথবা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল ক্যালকুলেশন, নাস্ট ইকুয়েশন আছে, তার অ্যাপ্লিকেশন আছে, গিভস ফ্রি এনার্জি চেঞ্জের ক্যালকুলেশন, মোলার কন্ডাক্টিভিটি, কোল্ডাসের সূত্র, ইলেকট্রোলাইসিস এন্ড লস অফ ইলেকট্রোলাইসিস, এলিমেন্টারি আইডিয়া। দেখো সিলেবাসটা এখানে অনেকটাই বড় এবং পুরো জিনিসটা অ্যাকচুয়ালি একটা ক্লাসে কমপ্লিট করা কখনোই সম্ভব নয়। এবং তাছাড়া হচ্ছে একটা ক্লাসে যদি আমরা কমপ্লিট করিও ভিডিওটা অনেক বড় হবে এবং পুরো জিনিসটা অ্যাকচুয়ালি মানে খুব ভালোভাবে তোমরা বুঝতেও পারবে না। তাই আমরা যেটা করব সেটা হচ্ছে এই সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা পার্ট বাই পার্ট কমপ্লিট করব। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পার্ট 1 অথবা বলতে পারো ফার্স্ট পার্ট। যে পার্টটাতে আমরা পড়বো সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। মেইনলি তার ডেফিনিশন বা সংজ্ঞা কি, প্রকারভেদ মানে কি রকম মানে কয় প্রকার হতে পারে এবং প্রত্যেক প্রকারের কিছু কিছু উদাহরণ, রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া কি এবং সেই রেডক্স রিঅ্যাকশনে কোনটিকে জারক দ্রব্য এবং কোনটিকে বিজারক দ্রব্য বলা হয়, এবং একটু টিপিক্যাল তড়িৎ রাসায়নিক কোষে সংঘটিত বিক্রিয়াকে কিরকম দেখতে হয় বা আমরা কিরকম ভাবে লিখি, এবং সেই যে বিক্রিয়াটা হয় মানে মেইনলি যে জারণ বিজারণ বিক্রিয়াটা হচ্ছে সেই জারণ বিজারণ বিক্রিয়াটাতে কোনটাতে জারক দ্রব্য বা কোনটাকে বিজারক দ্রব্য আমরা কিরকম ভাবে বুঝবো, সম্পূর্ণ জিনিসটাকে আমরা দেখবো সেখানে। তাহলে এখন প্রথম আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ কি, বা তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞাও বলতে পারে তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞাটাই বা কি। এখন তড়িৎ রাসায়নিক কোষের যদি সংজ্ঞা জানতে হয় অ্যাকচুয়ালি ইটসেলফ এটা এই টার্মটাতেই লুকিয়ে আছে। দেখো টার্মটাকে যদি আমরা দুভাগে ভাঙতে পারি তাহলে অ্যাকচুয়ালি কি কি আসবে, একটা আসবে তড়িৎ আর একটা আসবে আমার রাসায়নিক। তাহলে যে তড়িৎ টার্মটা রয়েছে এই তড়িৎ টার্মটাতে যেটা লুকিয়ে আছে সেটা হচ্ছে তড়িৎ শক্তি, আর রাসায়নিক যে টার্মটা আছে এই রাসায়নিক টার্মে তাহলে আমাদের কি লুকিয়ে আছে, রাসায়নিক শক্তি। তাহলে এইটুকু অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে এই দুটো জিনিসেরই অ্যাকচুয়ালি খেলা, একটা হচ্ছে তড়িৎ শক্তি আর একটা হচ্ছে রাসায়নিক শক্তি। তাহলে আলটিমেটলি এখানে কোন রকম ভাবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হতে পারে বা কনভার্ট হতে পারে, বা রাসায়নিক শক্তি কি হতে পারে, তড়িৎ শক্তিতে কনভার্ট হতে পারে। তাহলে এখানেই অ্যাকচুয়ালি এর ডেফিনিশন যে যে ব্যবস্থার মাধ্যমে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে বা বলতে পারো রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট হতে পারে বা রূপান্তরিত হতে পারে, তাহলে সেটাকেই আমরা কি বলবো, তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট যে এখানে তড়িৎ শক্তি আইদার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে অথবা রাসায়নিক শক্তিটা কি হবে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে অনেকেই কেমিস্ট্রিটাকে খুব শক্ত মনে করে, যে ভাবে যে খুব শক্ত এই জিনিসটা মানে বোঝা সম্ভব নয়। অ্যাকচুয়ালি তা নয়। যদি তোমরা সিস্টেমেটিক্যালি পড়তে পারো বা কনসেপচুয়ালি জিনিসটাকে পড়তে পারো তাহলে কেমিস্ট্রি অনেক সোজা, এবং আমি অ্যাসিওর করতে পারি যে খুব সহজেই তোমরা 95% মার্কস ইজিলি ক্যারি করতে পারবে। কিন্তু সেটাকে কনসেপচুয়ালি বা সিস্টেমেটিক্যালি পড়তে হবে। মুখস্থ করে কিন্তু অত নাম্বার তোমরা ক্যারি করতে কখনোই পারবে না। যদি ঠিক মতো পড়তে পারো কনসেপচুয়ালি সিস্টেমেটিক্যালি নিঃসন্দেহে খুব ভালো মার্কস পাবে। তাহলে আমরা তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞা এখন জেনে গেছি। তাহলে এখন একটা তড়িৎ রাসায়নিক কোষ কিরকম দেখতে হয় বা টিপিক্যাল একটা রিপ্রেজেন্টেশন আমরা আগে দেখি, তারপরে আমরা আরো এগোবো। দেখো এটা হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেলের একটা টিপিক্যাল রিপ্রেজেন্টেশন বলতে পারো। তাহলে এটা তড়িৎ রাসায়নিক কোষ কি কি দিয়ে তৈরি। প্রথমত আমাদের বলতে হবে যে তড়িৎ রাসায়নিক কোষে ইলেকট্রোলাইটিক সলিউশন থাকে, বা যেটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ। দেখো বাঁদিকে যেটাকে লেখা আছে না একটা ZnSO4, বা এটাকে আমরা বলছি জিঙ্ক সালফেটের সলিউশন, আর ডান দিকে দেখা আছে কপার সালফেটের সলিউশন, মানে এটাকে বলা হয় ইলেকট্রোলাইটিক সলিউশন বা তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ। এই যে দুটো দ্রবণ আছে দেখো বাঁদিকে তাহলে কি রয়েছে, এই দ্রবণে রয়েছে আমাদের অ্যানোড আর ডান দিকে আছে ক্যাথোড। তাহলে এই দুটোকে কি বলা হচ্ছে, তড়িৎদ্বার। তাহলে একটাকে বলা হচ্ছে অ্যানোড আর একটাকে বলা হচ্ছে ক্যাথোড। এইটা যেহেতু এসছে আমি একটু বলে রাখা ভালো যে অ্যানোড যেখানে আছে অ্যানোডে কি হয় বলতো, অ্যানোডে হয় অক্সিডেশন। অক্সিডেশন মানে কি আমরা যেটাকে বলে থাকি সেটা হচ্ছে জারণ। আর ক্যাথোডে কি হয়, ক্যাথোডে জেনারেলি হয় সেটা হচ্ছে রিডাকশন, বা বাংলাতে যেটাকে আমরা বলি সেটা হচ্ছে বিজারণ। তাহলে আমাদের কি হচ্ছে দেখো পুরো তড়িৎ বিশ্লেষণ যেটা হচ্ছে, অথবা বলতে পারো যে একটা ইলেকট্রোকেমিক্যাল সেলে যেটা থাকে সেটা কি কি থাকে, তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ থাকছে এবং দুটো তড়িৎদ্বার থাকছে। এই যে দুটো তড়িৎদ্বার, একটাকে তাহলে আমরা কি বলছি, একটাকে আমরা বলছি অ্যানোড যেখানে কি হয় জারণ, আর একটাকে আমরা কি বলছি ক্যাথোড যেখানে তাহলে আমাদের কি হয় রিডাকশন বা বিজারণ।
আর মাঝখানে এই যে দুটো তড়িৎদ্বার থাকে, এই মাঝখানে অ্যাকচুয়ালি একটা লবণ সেতু থাকে, যেটাকে ইংলিশে বলা হয় সল্ট ব্রিজ। তাহলে এই পুরো জিনিসটাকে দিয়ে একটা ইলেকট্রোলাইটিক সেল তৈরি হয়। ওকে, মানে কি, মানে আমরা যেটা বলছি, আমরা আগে যেটা পড়লাম যে একটা তড়িৎ রাসায়নিক কোষ, এই তড়িৎ রাসায়নিক কোষের একটা জেনারেল রিপ্রেজেন্টেশন বলতে পারো যে তড়িৎ রাসায়নিক কোষ কি কি দিয়ে তৈরি। তাহলে তড়িৎ বিশ্লেষের দ্রবণ সেখানে আছে, দুটো তড়িৎদ্বার আছে, একটাকে বলা হচ্ছে অ্যানোড যেখানে জারণ হয়, আর একটাকে বলা হচ্ছে ক্যাথোড যেখানে বিজারণ হয়, এবং দুজনের মাঝখানে কি আছে, একটা সল্ট ব্রিজ। এই সল্ট ব্রিজ দিয়ে অ্যাকচুয়ালি দুটো জোড়া থাকে। সল্ট ব্রিজটাকে কি বলা হয় বাংলাতে? জেনারেলি সল্ট ব্রিজটার বাংলা এটা হচ্ছে লবণ সেতু। জেনারেলি এটা একটা এক্সাম্পলও আমরা দিতে পারি। এটা টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে আমাদের KCl বা পটাশিয়াম ক্লোরাইড। এটা আমরা পরবর্তীকালে আস্তে আস্তে পড়বো। তাহলে আমরা যেটা জানলাম, তাহলে কি আপাতত যেটা জানলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষ কি, তার সংজ্ঞা কি, তাই না, এবং তার জেনারেল রিপ্রেজেন্টেশন কি। তাহলে এখন আমাদের যেটা জানা উচিত যে তড়িৎ রাসায়নিক এসে তাহলে তড়িৎ রাসায়নিক কোষের তাহলে প্রকারভেদ, তাহলে কয় প্রকার হতে পারে। দেখো, ইন জেনারেল যদি আমরা তড়িৎ রাসায়নিক কোষকে ভাগ করি, তাহলে অ্যাকচুয়ালি দুভাগে আমরা ভাগ করতে পারি। একটাকে বলা হয় গ্যালভানিক অর ভোল্টিক সেল, আর একটাকে বলা হয় ইলেকট্রোলাইটিক সেল। গ্যালভানিক বা ভোল্টিক সেলের যেটা বাংলা টার্ম, সেটাকে আমরা বলি গ্যালভানীয় কোষ। আর ইলেকট্রোলাইটিক সেল মানে কি, জেনারেলি বাংলাতে আমরা এটাকে বলি তড়িৎ বিশ্লেষণ কোষ। এখন এই যে দুটো আলাদা আলাদা কোষ, এখানে গ্যালভানিক বা ভোল্টিক সেলটা অ্যাকচুয়ালি সায়েন্টিস্টের নাম অনুসারে হয়েছে। গ্যালভানিক কোথা থেকে আসছে? গ্যালভানিক আসছে সায়েন্টিস্ট লিউগি গ্যালভানির নাম থেকে। এবং ভোল্টিক কোথা থেকে আসছে? ভোল্টিক আসছে সায়েন্টিস্ট অ্যালেসান্দ্রো ভোল্টা থেকে। তাহলে সায়েন্টিস্ট অ্যালেসান্দ্রো ভোল্টার নাম থেকে এসছে ভোল্টিক সেল, আর সায়েন্টিস্ট লিউগি গ্যালভানির নাম থেকে এসছে গ্যালভানিক সেল বা গ্যালভানীয় কোষ। আর ইলেকট্রোলাইটিক সেল মানে কি, তড়িৎ বিশ্লেষণ কোষ। এখন এই যে দুটো কোষ, এই দুটো কোষের সংজ্ঞা যদি আমাদের জানতে হয়, তাহলে সিম্পল তড়িৎ বিশ্লেষণ কোষের যে সংজ্ঞাটাকে আমরা পড়েছিলাম না, যে তড়িৎ বিশ্লেষণের কোষের তড়িৎ রাসায়নিক কোষের যে সংজ্ঞাটা ছিল, তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞাটাকে যদি আমরা দুভাগে ভাগ করে দিই, তাহলেই কিন্তু আমরা গ্যালভানীয় কোষ আর তড়িৎ বিশ্লেষণ কোষের সংজ্ঞা পেয়ে যাবো। তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞাটা কি ছিল? তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা যেতে পারে, অথবা কি হতে পারে, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যেতে পারে। তাহলে এই সংজ্ঞাটাকে আমরা দুভাগে ভাগ করে দিচ্ছি, তাহলেই দেখো আমরা গ্যালভানীয় কোষ আর তড়িৎ বিশ্লেষণ কোষের ডেফিনেশন পাবো। তাহলে গ্যালভানীয় কোষে কি হচ্ছে, রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এবং এক মিনিট, তাহলে এখানে কি হচ্ছে, রাসায়নিক শক্তিটা দেখো কি হয়েছে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আর তড়িৎ বিশ্লেষণ কোষে কি হয়েছে, তড়িৎ শক্তিটা তাহলে কি হবে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এই দুটোকে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের গ্যালভানীয় কোষ আর তড়িৎ বিশ্লেষণ কোষের আমরা ডেফিনেশন বা সংজ্ঞা পেয়ে গেলাম। এবারে এর টিপিক্যাল এক্সাম্পল দেখি। তাহলে এর টিপিক্যাল এক্সাম্পল কি কি হতে পারে? দেখো, গ্যালভানীয় কোষের টিপিক্যাল এক্সাম্পল কি, ড্যানিয়েল কোষ আছে, নির্জল কোষ আছে, ব্যাটারি আছে, বা জ্বালানি কোষ, এগুলো হচ্ছে এর এক্সাম্পল। আর তড়িৎ বিশ্লেষণ কোষের এক্সাম্পল কি, ডাউন্স সেল বা ডাউন্স কোষ অথবা সলভে-কেলনার সেল। এখন এই যে এক্সাম্পল গুলো আমরা বলছি, যদি এটাকে একটু প্র্যাকটিক্যালি ভাবি, তাহলে দেখবে আমাদের মনে রাখতে সুবিধা হবে। দেখো, আমরা ইন জেনারেল দেখবে যে টর্চ বা বিভিন্ন জায়গায় যে ব্যাটারি গুলো ইউজ করি, যে এভারেডির ব্যাটারি আছে বা মনে করো ডিউরাসেলের ব্যাটারি আছে, এগুলো সব কিসের এক্সাম্পল? গ্যালভানীয় কোষের এক্সাম্পল। কেন? কারণ এগুলোর মধ্যে যেটা আছে সেটা কিন্তু রাসায়নিক শক্তি, যেটাকে আমরা পরবর্তীকালে কোনো না কোনো ভাবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছি। অথবা দেখবে এখন অনেকের বাড়িতেই ইনভার্টার ইউজ করা হয়। ইনভার্টারের অ্যাকচুয়ালি কাজটা কি, যখন পাওয়ার কাট হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি আমরা মানে আর্টিফিশিয়ালি আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি। তাহলে আলটিমেটলি ওখানে কি হচ্ছে, কোনো না কোনো ভাবে একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। সেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে শক্তিটা তৈরি হচ্ছে, সেই শক্তিটাকে আমরা কি করছি, ইলেকট্রিসিটিতে অথবা বলতে পারো তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছি। তাহলে এগুলোই হচ্ছে এক ধরনের গ্যালভানিক কোষ অথবা গ্যালভানীয় কোষ। তাহলে আমাদের যে ব্যাটারি অথবা মনে করো যে ইনভার্টার যে ইউজ করছি, তার যে ব্যাটারি, এগুলো সবই কিন্তু গ্যালভানীয় কোষের এক্সাম্পল। আর তড়িৎ বিশ্লেষণ কোষের এক্সাম্পলে বলতে হলে আমাদের বলতে হবে যে ডাউন সেল। ডাউন সেল অ্যাকচুয়ালি কি, আমাদের যখন সোডিয়াম ধাতু উৎপাদন করা হয়, সেই সোডিয়াম ধাতু উৎপাদনের ক্ষেত্রেই ডাউন সেল ব্যবহৃত হয়। অথবা সলভে-কেলনার সেল কোন সময় ব্যবহৃত হয়, কস্টিক সোডা। কস্টিক সোডা মানে অ্যাকচুয়ালি কি, যেটাকে আমরা বলতে পারি, যেটাকে আমরা অ্যাকচুয়ালি লিখি NaOH, বা আমরা যেটাকে বলি সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপাদনে অ্যাকচুয়ালি সলভে-কেলনার সেল ব্যবহৃত হয়। তাহলে আমরা তো এই গ্যালভানীয় কোষ আর তড়িৎ বিশ্লেষণ কোষের ডেফিনিশন আর মনে করো আমরা এক্সাম্পল তো পেয়ে গেলাম, কিন্তু এর একটা টিপিক্যাল পার্থক্য আছে, এই দুটোর একটা বেসিক ডিফারেন্স আছে। সেই দুটো বেসিক ডিফারেন্স কি জানো? গ্যালভানীয় কোষে যে বিক্রিয়াগুলো হয় সেগুলো হচ্ছে পুরোটাই স্বতঃস্ফূর্ত, বাট তড়িৎ বিশ্লেষণ কোষের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু অস্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত ইন জেনারেল যেটা বলা হয় সেটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস, বা অস্বতঃস্ফূর্তকে আমরা বলি নন স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটার মানে কি?
স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে কি, যে প্রক্রিয়াটা ঘটতে গেলে বাইরে থেকে কোনো সাহায্যের প্রয়োজন হয় না, যে প্রক্রিয়াটা ইটসেলফ নিজের থেকেই হতে পারে, তাহলে সেটাকে আমরা কি বলছি, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আর অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে কি, যে প্রক্রিয়াটা বাইরে থেকে কোনো সাহায্য ছাড়া হতে পারবে না, মানে কি নিজের থেকে অ্যাকচুয়ালি কমপ্লিট হতে পারবে না বা সম্পূর্ণ হতে পারবে না, বাইরে থেকে কোনো না কোনো সাহায্যর প্রয়োজন সেই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার জন্য, সেটাকে তাহলে আমরা কি বলবো, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এই যখন আমরা স্বতঃস্ফূর্ত অস্বতঃস্ফূর্ত বলছি, সেখানে অ্যাকচুয়ালি একটু একটু এক্সট্রাঅর্ডিনারি জিনিস একটু বলে রাখি, যেটা পরবর্তীকালে আমাদের কাজে লাগবে। যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটাকে ইন জেনারেল যে টার্ম দ্বারা আমরা বুঝি না, সেটাকে বলা হয় ডেল জি, যেটাকে বলা হয় ফ্রি এনার্জি চেঞ্জ। তাহলে ডেল জি যেখানে অ্যাকচুয়ালি নেগেটিভ হয়, সেটাই অ্যাকচুয়ালি আমরা বলবো এটা হচ্ছে আমাদের এক ধরনের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আর ডেল জি আমাদের যদি পজিটিভ হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে কি, যে বাইরে থেকে কোনো সাহায্য ছাড়াই যে প্রক্রিয়াটা নিজের থেকে ঘটতে পারে বা সম্পূর্ণ হতে পারে, সেটাকে আমরা বলে দেবো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কিন্তু বাইরে থেকে কোনো সাহায্য ছাড়া যে প্রক্রিয়াটা হতে পারবে না, বা যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার জন্য বাইরে থেকে কোনো না কোনো সাহায্যের প্রয়োজন হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। যেটাকে আমরা বলবো ডেল জি পজিটিভ হবে যার ক্ষেত্রে, আর স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে, তাহলে আমাদের ফ্রি এনার্জি চেঞ্জ মানে ডেল জি যেটাকে বলছি, সেই ফ্রি এনার্জি চেঞ্জটা আমার কি হবে, নেগেটিভ হবে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, গ্যালভানীয় কোষ আর তড়িৎ বিশ্লেষণ কোষের সংজ্ঞা বলতে পারো, এক্সাম্পল বলতে পারো, এবং এর পার্থক্য আমরা অ্যাকচুয়ালি এই স্লাইডের মাধ্যমে বলে দিয়েছি। এখন যেটা আমরা দেখবো, যে এই দুটোর একটা টিপিক্যাল রিপ্রেজেন্টেশন, কারণ টিপিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলে আমাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে এবং মনে রাখতে অনেক সোজা হবে। তাহলে এখানে দেখো বাঁদিকে যেটা আছে সেটা আমরা বলেছি গ্যালভানিক সেল বা গ্যালভানীয় কোষ, আর ডান দিকে যেটা আছে সেটাকে আমরা কি বলছি, ইলেকট্রোলাইটিক সেল বা আমরা যেটাকে বলছি তড়িৎ বিশ্লেষণ কোষ। তাহলে গ্যালভানিক কোষে কি আছে, দেখো সিম্পল, গ্যালভানিক কোষে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে বা বলতে পারো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তাহলে সেখান থেকে কি হচ্ছে, ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে বা তড়িৎ শক্তিতে ওটা রূপান্তরিত হচ্ছে, এবং এখানে আমরা ওই জন্য একটা দেখি যেটা বাল্ব জ্বলছে। তাহলে এখানে কি হচ্ছে, একটা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। আর ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোষে কি হচ্ছে, যে ইলেকট্রিসিটিও আমাদের অলরেডি দেওয়া হচ্ছে, এবং ইলেকট্রিসিটি বা তড়িৎ শক্তিটা কি হয়েছে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন এই যে গ্যালভানীয় কোষে আমরা কি করে তাহলে এটাকে বলছি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আর ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা কি করে এটাকে বলছি অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে গ্যালভানীয় কোষে অ্যাকচুয়ালি কি হয়েছে, অ্যাকচুয়ালি গ্যালভানিক সেল বা গ্যালভানীয় কোষে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস জারণ বিজারণ বিক্রিয়া ঘটছে। স্পন্টেনিয়াস মানে কি, একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটছে। তাহলে সেই বিক্রিয়াটিকে ঘটানোর জন্য কোনো ধরনের বাইরে থেকে কোনো সাহায্যের প্রয়োজন হয় না, সেই বিক্রিয়াটা নিজের থেকেই সম্পন্ন হতে পারে। তাহলে সেই বিক্রিয়াটা যখন রাসায়নিক বিক্রিয়াটা ঘটছে, তাহলে সেই বিক্রিয়া থেকে আমরা যে এনার্জিটা পাচ্ছি বা শক্তিটা পাচ্ছি, সেটা আমরা কি পাচ্ছি, রাসায়নিক শক্তি। সেই রাসায়নিক শক্তিটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে বা কিসে রূপান্তরিত হচ্ছে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, সম্পূর্ণ একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কেন, কারণ যে বিক্রিয়াটা ওখানে ঘটছে, সেই বিক্রিয়াটা ঘটানোর জন্য কোনো ধরনের বাইরে থেকে কোনো সাহায্যের প্রয়োজন হচ্ছে না। তাই গ্যালভানীয় কোষে যে প্রক্রিয়াটা ঘটছে এটা সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কিন্তু ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোষে যে প্রক্রিয়াটা ঘটছে সেটা কি ধরনের, সেটা হচ্ছে বাইরে থেকে আমরা কি দিচ্ছি, বাইরে থেকে আমরা তড়িৎ শক্তি প্রদান করছি, এবং ওই তড়িৎ শক্তির মাধ্যমে কোনো একটা রেডক্স রিঅ্যাকশনকে আমাদের পরিচালনা করতে হচ্ছে। মানে যে রেডক্স রিঅ্যাকশনটা আছে বা যে জারণ বিজারণ প্রক্রিয়াটা ঘটছে, সেটা কিন্তু ইন জেনারেল বা নিজের থেকে ঘটতে পারছে না। তাহলে বাইরে থেকে একটা সাহায্যের প্রয়োজন হচ্ছে। কোন সাহায্যের প্রয়োজন, তাহলে বাইরে থেকে আমরা তড়িৎ শক্তি প্রদান করছি। তাহলে বাইরে থেকে তড়িৎ শক্তি প্রদান করার জন্য সেই নন স্পন্টেনিয়াস রেডক্স রিঅ্যাকশন বা অস্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। তাহলে এই জন্য এটাকে আমরা কি বলছি, অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া বা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কারণ এইখানে এই যে রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়াটা, সেটা কিন্তু নিজের থেকে ঘটতে পারছে না। তাহলে বাইরে থেকে ইলেকট্রিসিটি বা বাইরে থেকে তড়িৎ শক্তি প্রদান করতে হচ্ছে। তাহলে বাইরে থেকে তড়িৎ শক্তি প্রদান করলে সেই তড়িৎ শক্তিটা পরবর্তীকালে কিসে রূপান্তরিত হচ্ছে, রাসায়নিক শক্তিতে, কিন্তু নিজের থেকে তো হতে পারছে না। তাই এটাকে আমরা কি বলবো, একটা নন স্পন্টেনিয়াস প্রসেস বা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে আমরা আপাতত যেটুকু পড়লাম, সেখানে কি হলো, তড়িৎ রাসায়নিক কোষ কি, এটা ফার্স্ট। আর সেকেন্ড কি হলো, সেকেন্ড আমরা বললাম যে এই তড়িৎ রাসায়নিক কোষকে কয় ভাগে ভাগ করা হচ্ছে, দুই ভাগে জেনারেলি, গ্যালভানীয় কোষ এবং তড়িৎ বিশ্লেষণ কোষ, তার সংজ্ঞা এবং তার এক্সাম্পল এবং তার বেসিক ডিফারেন্সটাও আমরা এখানে পড়ে নিয়েছি। এরপর যেটা আমরা পড়বো সেটা কি, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া কি আর বিজারণ বিক্রিয়া কি। এখন যদি বইয়ের ডেফিনেশন অনুযায়ী আমরা যাই বা বইয়ের সংজ্ঞা অনুযায়ী যাই, তাহলে আমাদের বলতে হবে যে
কোনো পরমাণু বা আয়ন যদি এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাহলে আমরা কি বলবো, সেটাকে জারণ বিক্রিয়া। আর কোনো পরমাণু বা আয়ন যদি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। এটা তো সবাই জানবে, কারণ সবাই বইয়ের জিনিসটাই তো পড়বে, তাই এই জিনিসটা ইন জেনারেল সবাই জানবে। তাহলে এই জিনিসটাকে যদি আমাদের একটা থাম্ব রুল অনুযায়ী মনে রাখতে হয়, তাহলে সিম্পল একটা টার্ম আমি তোমাদের বলবো মনে রাখতে, সেটা হচ্ছে অয়েল রিগ। অয়েল রিগকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, অয়েল, আর একটা পার্ট কি হবে, রিগ। যদি আমরা অয়েল রিগ এটাকে ভেঙে দিই তাহলে হবে আমার অয়েল, আর একটা হবে রিগ। তাহলে অয়েলটাকে আমরা কি বলবো, অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রনস, এন্ড রিগটাকে তাহলে আমরা কি বলছি, রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রনস। মানে মনে রাখার জন্য। তাহলে অক্সিডেশনটা কি, যেখানে নাম্বার অফ ইলেকট্রনস বা ইলেকট্রনের সংখ্যা কমে যাচ্ছে সেটাকেই আমরা কি বলবো, জারণ। আর রিডাকশন মানে বিজারণ কি, তাহলে গেইন অফ ইলেকট্রনস, মানে যেখানে নাম্বার অফ ইলেকট্রনস বা ইলেকট্রনের সংখ্যা বাড়ছে। দেখো এখানে আমরা দুটো এক্সাম্পলও দেখিয়েছি, যেখানে অক্সিডেশন মানে কি, জারণ। দেখো জারণে কি হচ্ছে, জিঙ্ক কিসে চেঞ্জ হচ্ছে, জিঙ্ক 2+ এবং দুটো ইলেকট্রন তাহলে এখানে কি হবে, ছেড়ে দিচ্ছে, তাহলে ইলেকট্রন বর্জন করছে। তাহলে যেখানে ইলেকট্রন বর্জন করছে তাহলে সেখানে কি হচ্ছে, আমরা বলবো অক্সিডেশন হচ্ছে বা সেখানে জারণ হচ্ছে। আর পরের এক্সাম্পলে দেখো কি হয়েছে, পরের এক্সাম্পলে দেখো ক্লোরিন দুটো ইলেকট্রন দেখো গ্রহণ করেছে এবং গ্রহণ করে ক্লোরিন মাইনাস বা ক্লোরাইডে পরিণত হয়েছে বা রূপান্তরিত হয়েছে। তাহলে এখানে কি হয়েছে, ও দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তাই এটাকে আমরা কি বলবো, রিডাকশন বলবো, আর আমরা বলতে পারি বিজারণ। তাহলে এটা হচ্ছে সিম্পল বইয়ের ডেফিনিশন, যে অক্সিডেশন বা জারণ হলো ইলেকট্রন বর্জন, আর রিডাকশন বা বিজারণ হলো কি, সিম্পল ইলেকট্রন গ্রহণ, নাম্বার অফ ইলেকট্রনস বেড়ে যাওয়া, আর একটা অক্সিডেশন বা জারণ হলো নাম্বার অফ ইলেকট্রনস কমে যাওয়া। এটা তো সিম্পল বইয়ের ডেফিনেশন। কিন্তু অ্যাকচুয়ালি এই ছাড়াও আরো অনেকগুলো ডেফিনেশন আছে, যেগুলো আমার মনে হয় তোমরা আরো নিচুর কিছু ক্লাসে হয়তো পড়ে এসছো। সেগুলো কি কি, সেগুলো হচ্ছে অক্সিডেশন মানে কি, অক্সিজেনের সংখ্যা বেড়ে যাওয়া। রিডাকশন মানে কি, অক্সিজেনের সংখ্যা কমে যাওয়া। আবার হাইড্রোজেনের সংখ্যা কমে যাওয়া মানে হচ্ছে জারণ, বা হাইড্রোজেনের সংখ্যা বেড়ে যাওয়া মানে হচ্ছে আমার বিজারণ। আর আমরা যেটা এখন পড়লাম সেটা হচ্ছে, জারণ মানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা কমে যাওয়া, আবার বিজারণ হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বা নাম্বার অফ ইলেকট্রনস বেড়ে যাওয়া। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখন থেকে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এই ফোর্থ পয়েন্টটা। এই ফোর্থ পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। মানে অক্সিডেশন বা জারণ মানে কি, যেখানে অক্সিডেশন নাম্বার বেড়ে যাওয়া। আর রিডাকশন বা বিজারণ মানে কি, যেখানে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যাটা কমে যাওয়া। দেখো এই টিপিক্যাল আমরা যে এখানে এক্সাম্পলটা দিয়েছি, এই এক্সাম্পলেও তোমরা বুঝতে পারো। দেখো এইখানে কি, এখানে এটা হচ্ছে অক্সিডেশন বা জারণ। এখানে কি হচ্ছে, দেখো জিঙ্ক 2+ পরিণত হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, জিঙ্কের অক্সিডেশন স্টেট +2, এখানে জিঙ্কের অক্সিডেশন স্টেট কত, 0। তাহলে জিঙ্কের অক্সিডেশন স্টেট কি হয়েছে, বা অক্সিডেশন নাম্বার কি হয়েছে, বা জারণ সংখ্যাটা কি হয়েছে, বেড়ে গেছে। তাহলে এটাকেই আমরা কি বলবো, জারণ বলবো। আর ঠিক তার পরের এক্সাম্পলটাই দেখো, ক্লোরিনের যেখানে Cl2 আছে সেখানে অক্সিডেশন নাম্বার কত, 0। আর যেখানে Cl- আছে সেখানে এর অক্সিডেশন নাম্বার কত, -1। তাহলে এখানে আমরা কি বলতে পারি, অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কি হয়েছে, কমে গেছে। তাহলে এটাকে আমরা কি বলবো, বিজারণ। তাহলে এখন থেকে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটাকে তোমাদের বেশি করে মনে রাখতে হবে, যে অক্সিডেশন বা জারণ মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার বেড়ে যাওয়া, আর রিডাকশন বিজারণ মানে কি, অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যাটা কমে যাওয়া। তাহলে দুটো এক্সাম্পলের মাধ্যমে, দুটো এক্সাম্পলের মাধ্যমে আমরা এই জিনিসটাকে একটু ভালো করে বুঝি। দেখো প্রথম এক্সাম্পলটা কি আছে, প্রথম এক্সাম্পলে আছে কপার সিলভার নাইট্রেটের সাথে রিয়াকশন করেছে, তাতে সিলভারের প্রেসিপিটেট পড়েছে আর কপার নাইট্রেট তৈরি হয়েছে। তাহলে যেখানে ইন জেনারেল আমার কপার আছে, সেখানে অক্সিডেশন স্টেট কত হবে, তার 0 হবে। আর এখন সিলভার নাইট্রেটে কি হবে, নাইট্রেটের অক্সিডেশন স্টেট যেহেতু -1, তাহলে সিলভারের অক্সিডেশন নাম্বার হবে আমার +1। সিলভার যেখানে প্রেসিপিটেট পড়েছে তার অক্সিডেশন স্টেট কি হবে, 0। আর কপার নাইট্রেটে কি আছে, নাইট্রেটের অক্সিডেশন স্টেট যেহেতু -1, তাহলে এখানে দুটো নাইট্রেট আছে, তাহলে অল ওভার নাইট্রেটের অক্সিডেশন স্টেট কি হবে, -2 হবে। তাহলে তার জন্য কপারের অক্সিডেশন স্টেট কি হবে, +2। তাহলে এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি অক্সিডেশন কোনটা বা জারণ কোনটা, জারণ দেখো কপার কি হয়েছে, 0 অক্সিডেশন স্টেট ছিল, এখন কপারের অক্সিডেশন স্টেট কি হয়েছে, +2। তাহলে এখানে কি হচ্ছে, অক্সিডেশন নাম্বার তো বেড়েছে। তাহলে অক্সিডেশন নাম্বার বাড়া মানে আমরা কি বললাম, এটাকে বলবো আমরা অক্সিডেশন বা জারণ। তাহলে অক্সিডেশন কোনটা হবে, কপার থেকে কপার 2+, এটাকে আমরা বলবো অক্সিডেশন বা জারণ বলবো। ঠিক একই রকম ভাবে দেখো সিলভারের কি ছিল, এখানে সিলভার নাইট্রেটের অক্সিডেশন স্টেট ছিল +1, আর এখানে সিলভারের অক্সিডেশন স্টেট 0। তাহলে সিলভারের অক্সিডেশন স্টেট কি হয়েছে, +1 থেকে 0 হয়েছে, তাহলে অক্সিডেশন নাম্বার তো কমে গেছে। তাহলে এটাকে আমরা কি বলবো, যে সিলভার +1 থেকে +0, এটাকে আমরা বলছি রিডাকশন বা বিজারণ। ঠিক একই রকম ভাবে দেখো আমি আরেকটা এক্সাম্পল নিয়েছি। আরেকটা এক্সাম্পলে কি আছে, Cr2O7 2-, যেখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার হচ্ছে +6, সালফারের অক্সিডেশন স্টেট হচ্ছে +4, ক্রোমিয়াম 3+ ইন জেনারেল ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট +3, এন্ড সালফারের অক্সিডেশন স্টেট কি হবে, +6।
তাহলে এখানে কি হচ্ছে, এখানে ক্রোমিয়াম দেখো +3 অক্সিজেন স্টেট থেকে কোথায় এসেছে +3 তে, তাহলে এটা কি হচ্ছে অক্সিডেশন নাম্বার কমে গেছে, তাহলে সেটাকে আমরা কি বলবো রিডাকশন বলবো বা বিজারণ বলবো। আর সালফাইডে কি হয়েছে দেখো +4 অক্সিজেন স্টেট থেকে কোথায় এসেছে +6 এ, তাহলে এখানে অক্সিডেশন নাম্বার কি হয়েছে বেড়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো অক্সিডেশন বলবো বা জারণ বলবো। তাহলে এখানে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, তাহলে হোমওয়ার্কটা কি রইল, হোমওয়ার্কটা হচ্ছে এই যে Cr2O7 2- এ ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কি এসছে +6 এসছে, এটা কিভাবে এলো। সালফাইডে SO3 2- এ সালফারের অক্সিডেশন স্টেট এসছে +4, এটা কিভাবে এলো। অ্যান্ড সালফেটে সালফারের অক্সিডেশন স্টেট এসছে +6, এটা কিভাবে এলো। এটা তোমাদের হোমওয়ার্ক রয়েছে, যেটা হচ্ছে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবে, এবং আমি পার্সোনালি বলছি আমি সবাইকে মেসেজ করব তাদের ঠিক হয়েছে কি হয়নি, এবং তোমরা কিভাবে যদি কেউ না পারো সেটাও কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি তাদের গাইড করব থ্রু নোট, মানে আমি সেখানে তো আর ভিডিও দিতে পারবো না, থ্রু নোট বা যে কোনো ভাবেই হোক আমি গাইড করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি তোমরা কিভাবে সেটাকে ক্যালকুলেট করবে। বাট এই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই করো, যদি এই হোমওয়ার্কটা না করতে পারো যে অক্সিডেশন নাম্বারটাকে কিভাবে বার করবে, তাহলে কিন্তু কোনটা অক্সিডেশন রিঅ্যাকশন বা অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, কোনটা মনে করো জারণ বিক্রিয়া, কোনটা বিজারণ বিক্রিয়া, তাহলে কিন্তু তোমরা বার করতে পারবে না। তাহলে অক্সিডেশন নাম্বার বার করাটা কিন্তু অবশ্যই জরুরি, এটা তোমাদের পারতেই হবে, না হলে জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া তোমরা কোনো মতেই বার করতে পারবে না। তাহলে এইচডব্লিউটা তোমরা অবশ্যই করবে হোমওয়ার্কটা, এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই অ্যান্সারটা দেবে বা রিপ্লাই করবে। তাহলে এটা রইলো আমাদের কি জারণ বিক্রিয়া কি আর বিজারণ বিক্রিয়া কি। তাহলে জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া যখন আমরা জেনে নিলাম, এরপরে আমাদের জানতে হবে কি জারক দ্রব্য কোনটাকে বলে আর বিজারক দ্রব্য কোনটাকে বলে। তাহলে আমরা আবার প্রথমত বইয়ের ডেফিনেশনটা পড়ি, বা বইয়ে যে সংজ্ঞাগুলো থাকে সেগুলো কি, সেগুলো হচ্ছে জারক দ্রব্য কি, জারক দ্রব্য মানে হচ্ছে যে পদার্থটা জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অপর কোনো পদার্থকে জারিত করে, তাহলে তাকে আমরা কি বলি জারক দ্রব্য বলি। আর ঠিক বিজারক দ্রব্য কি হবে, তার ঠিক উল্টোটা হবে, যে পদার্থ ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয় এবং অপর পদার্থকে বিজারিত করে, তাহলেই তাকে আমরা বলবো বিজারক দ্রব্য। এটা তো বইয়ের ডেফিনেশন। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে থাম্ব রুল। থাম্ব রুল কি, যেটা তোমরা সহজে মনে রাখতে পারবে। দেখো জারক দ্রব্য বা এখানে আর একটা যেটা টার্ম আছে সেটাকে আমরা কি বলছি, যেরকম বিজারক দ্রব্য। তাহলে জারক দ্রব্য বা বিজারক দ্রব্য এগুলো কি, এগুলো তো একটা বিশ্লেষণ বা বলতে পারি অ্যাডজেক্টিভ, তাই না, যেরকম গুড বয় ব্যাড বয়, তাহলে এগুলো হচ্ছে কি জারক দ্রব্য বা বিজারক দ্রব্য, এগুলো কি এক একটা অ্যাডজেক্টিভ বা বলতে পারো বিশ্লেষণ। তাহলে বিশ্লেষণ কখন ব্যবহৃত হয়, জারক দ্রব্য মানে কি যে অন্যকে জারিত করবে, বিজারক দ্রব্য মানে কি হবে অন্যকে বিজারিত করবে। তাহলে আবার বলি, জারক দ্রব্য মানে কি যে অন্যকে জারিত করবে, তাহলে নিজে কি হবে নিজে বিজারিত হবে। আবার বিজারক দ্রব্য মানে কি অন্যকে বিজারিত করবে, তাহলে নিজে কি হবে জারিত হবে। তাহলে একদম থাম্ব রুল, খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। তাহলে জারক দ্রব্য কারা, যারা অন্যকে জারিত করবে এবং তাহলে নিজে কি হবে বিজারিত হবে, তাহলে তাদেরকে আমরা বলবো জারক দ্রব্য। তাহলে বিজারক দ্রব্য কারা হবে, যারা অন্যকে বিজারিত করবে এবং নিজে জারিত হবে, তাহলে তাদেরকে আমরা কি বলবো বিজারক দ্রব্য বলবো। তাহলে খুব সহজেই তোমরা কনসেপচুয়ালি এটাকে মনে রাখতে পারবে। তাহলে ডেফিনেশনটা তাহলে দেখবে খুব সহজেই তোমাদের মনে থাকবে, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, যদি সিস্টেমেটিক্যালি তোমরা পড়ো, তাহলে অবশ্যই জিনিসগুলো খুব অল্প এফর্টে তোমরা মনে রাখতে পারবে। তাহলে জারক দ্রব্য হচ্ছে অন্যকে জারিত করে নিজেরা বিজারিত হবে, বিজারক দ্রব্য কি হবে অন্যকে বিজারিত করে নিজে জারিত হবে। তাহলে এর এক্সাম্পল একটা এবার আমরা দেখি। দেখো এই যে আমরা এক্সাম্পল নিচে একটা রিঅ্যাকশন লিখেছি, সেখানে কি লিখেছি জিঙ্ক প্লাস কপার 2+, সেখান থেকে কি হবে জিঙ্ক 2+ আর কপার। তাহলে প্রথমত বলি কোথায় অক্সিডেশন বা কোথায় জারণ হচ্ছে আর কোথায় বিজারণ হচ্ছে। দেখো জিঙ্ক এখানে অক্সিডেশন স্টেট কত, জিঙ্কের যদি আমরা অক্সিডেশন স্টেট এখানে ক্যালকুলেট করি তাহলে কি হবে, এই জিঙ্কের অক্সিডেশন স্টেট হবে 0। তাহলে জিঙ্ক 0 অক্সিডেশন স্টেট থেকে কোথায় এসছে +2 তে, তাহলে এটা কি হবে এটাকে আমরা বলবো জারণ হয়েছে, যেখানে ইলেকট্রন বর্জন করেছে, তাহলে আমরা কি বলবো এখানে জারণ হয়েছে। আর কপার 2+ এখানে ছিল, তাহলে কপার 2+টা কোথায় এসছে এখন কপারে এসছে, তাহলে এখানে কি হয়েছে ওই ইলেকট্রন ওকে গ্রহণ করতে হবে, দুটো ইলেকট্রন গ্রহণ করতে হবে, এবং অক্সিডেশন নাম্বার এখানে কি হয়েছে যেহেতু কমে গেছে, কারণ কপারের অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার এখানে 0, অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা যেহেতু এখানে কমে গেছে, তাহলে এটাকে আমরা কি প্রক্রিয়া বলবো বা কি বিক্রিয়া বলবো, এটাকে বলবো আমরা জারণ, এটাকে আমরা বলবো বিজারণ, কারণ এখানে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কমে গেছে। এবার আমরা যেটা বলছিলাম যে তাহলে জিঙ্ক এখানে নিজে কি হয়েছে, দেখো জিঙ্ক এখানে নিজে কি হয়েছে জিঙ্ক 2+ এ রূপান্তরিত হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলছি জারণ বলছি, মানে জিঙ্ক নিজে কি হয়েছে জারিত, তাহলে অন্যকে কি করবে অন্যকে নিঃসন্দেহে বিজারিত করবে, তাহলে জিঙ্ক নিজে কি হিসাবে কাজ করবে বিজারক দ্রব্য হিসাবে। ঠিক একই রকম ভাবে যদি আমাদের বলতে হয় যে কপার 2+ কি হয়েছে, কপার 2+ নিজে কিসে চেঞ্জ হয়েছে কপারে, তাহলে নিজে কি হয়েছে
নিজে হয়েছে বিজারিত, কারণ অক্সিডেশন নাম্বার কমেছে মানে কি নিজে বিজারিত হয়েছে। তাহলে অন্যকে কি করবে? অন্যকে করবে জারিত। তাহলে কপার কি হিসেবে কাজ করবে? জারক দ্রব্য হিসেবে কাজ করবে। তাহলে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো জিনিসগুলো একদম সোজা। তাহলে এখানে টিপিক্যাল আর একটা এক্সাম্পল আমরা নিচ্ছি। মনে করো এখানে একটা কম্পাউন্ড আছে এ। এ কি করছে? দেখো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ছেড়ে কি হয়েছে? ছেড়ে অন্য মানে ছেড়ে রূপান্তরিত হয়েছে। তাহলে যখন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাহলে সেখানে কি হবে? তাহলে ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি অক্সিডেশন হচ্ছে। তাহলে নিজে কি হচ্ছে? নিজে অক্সিডাইজ হয়েছে বা নিজে জারিত হয়েছে। তাহলে নিজে যদি জারিত হয় অন্যকে কি করবে? অন্যকে করবে বিজারিত। তাহলে এ কি হিসাবে কাজ করবে? এ কাজ করবে বিজারক দ্রব্য হিসাবে। ঠিক একই রকম ভাবে দেখো আমরা কি বলছি, বি এই দুটো ইলেকট্রন কি করেছে? গ্রহণ করেছে। তাহলে বি যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটাকে কি বলবো আমরা? রিডিউস হয়েছে। বা আমরা কি বলছি যে বি কিন্তু নিজে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। তাহলে বি যদি নিজে বিজারিত হয় তাহলে অন্যকে কি করবে? অন্যকে করবে জারিত। তাহলে বি কি হিসেবে কাজ করবে? জারক দ্রব্য হিসেবে কাজ করবে। খুব সিম্পল জিনিসটা, যে যে অন্যকে জারিত করছে তাহলে সে নিজে বিজারিত হচ্ছে, তাহলে সে জারক দ্রব্য হিসেবে কাজ করছে। আর যে নিজে জারিত হচ্ছে সে অন্যকে কি করবে? বিজারিত করবে, তাহলে সে বিজারক দ্রব্য হিসেবে কাজ করবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই জিনিসগুলো খুব সোজা। আর একটা টিপিক্যাল এক্সাম্পল আমরা দেখি। দেখো এই এক্সাম্পলে আমরা কি বলছি, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করেছে এবং কি তৈরি করেছে? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম যখন ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে, ম্যাগনেসিয়ামের এখানে অক্সিজেন স্টেট হচ্ছে 0, অক্সিজেনের অক্সিজেন স্টেট কি হবে? 0। আর ম্যাগনেসিয়াম অক্সাইডে অক্সিজেনের অক্সিজেন স্টেট কি হবে তাহলে? -2। আর ম্যাগনেসিয়ামের অক্সিডেশন নাম্বার বা মনে করো জারণ সংখ্যা কি হবে? +2। তাহলে এখন কি হচ্ছে, ম্যাগনেসিয়াম কিসে কনভার্ট হয়েছে? ম্যাগনেসিয়াম 2+এ। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলতে পারি জারণ, তাই তো, কারণ অক্সিডেশন নাম্বার বেড়ে গেছে। আর O2 কিসে কনভার্ট হয়েছে? O-2 তে। মানে O2 তে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা ছিল 0। আর MgO তে বা ম্যাগনেসিয়াম অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত এসেছে? -2। তাহলে এখানে কি হয়েছে? জারণ সংখ্যা কমে গেছে বা অক্সিডেশন নাম্বার কমে গেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে বিজারণ। তাই এবারে ভালো করে ভাবো, ম্যাগনেসিয়াম তাহলে নিজে কি হলো? ম্যাগনেসিয়াম 0 থেকে ম্যাগনেসিয়াম 2+, তাহলে ম্যাগনেসিয়াম নিজে কি হয়েছে? জারিত হয়েছে। তাহলে অন্যকে কি করবে? বিজারিত করবে। আর অক্সিজেন নিজে কি হয়েছে? অক্সিজেন নিজে কিন্তু হয়েছে বিজারিত, তাহলে অন্যকে কি করবে? জারিত করবে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম কি হিসেবে কাজ করবে? বিজারক দ্রব্য হিসেবে, কারণ অন্যকে সে বিজারিত করছে। আর অক্সিজেন কি হিসেবে কাজ করবে? অক্সিজেন কাজ করবে জারক দ্রব্য হিসেবে, কারণ সে নিজে যেহেতু বিজারিত হয়েছে অন্যকে কি করবে? জারিত করবে। খুব সিম্পল জিনিসগুলো। নিজে যদি জারিত হয় অন্যকে বিজারিত করবে, তাহলে সে বিজারক দ্রব্য। নিজে যদি বিজারিত হয় তাহলে অন্যকে সে জারিত করবে, তাহলে সে জারক দ্রব্য। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে ম্যাগনেসিয়াম এখানে বিজারিত হয়েছে, তাহলে এখানে বিজারিত দ্রব্য কোনটা? বিজারিত দ্রব্য হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এখানে নিজে জারিত হয়েছে, তাহলে এখানে জারিত দ্রব্য কোনটা? ম্যাগনেসিয়াম 2+ বা ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আগের এক্সাম্পল অনুযায়ী এখানে আমরা যদি ফিরে যাই তাহলে আমরা কি বলছি, এখানে জারিত দ্রব্য কোনটা? এখানে জারিত দ্রব্য কোনটা হবে? তাহলে আবার জিঙ্ক 2+। কেন? কারণ জিঙ্ক 2+ এ জারিত হয়েছে, তাহলে এটা জারিত দ্রব্য কোনটা হবে? জিঙ্ক 2+। কিন্তু জারক দ্রব্য কোনটা? কপার 2+, কারণ সে অন্যকে জারিত করছে। ওকে, তাহলে এবারে ফাইনাল কনক্লুশনে আমরা একটা তড়িৎ রাসায়নিক কোষে সংগঠিত বিক্রিয়া। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে সংগঠিত বিক্রিয়া হলো একটা জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। এই রেডক্স টার্মটা কি? রেডক্স টার্মটা হচ্ছে একটা ইংলিশ টার্ম। এই রেডক্স টার্মটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখবে দুটো টার্ম আছে, একটা হচ্ছে রিডাকশন, আর একটাকে আমরা কি বলি? আর একটাকে আমরা বলি অক্সিডেশন। তাহলে রিডাকশন মানে কি? রিডাকশন মানেই হচ্ছে আমাদের বিজারণ। আর অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে হচ্ছে জারণ। তাহলে বুঝতে পারছো, যে বিক্রিয়াতে জারণ এবং বিজারণ একই সাথে ঘটে তাহলে সেটাকে আমরা বলছি রিডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এই জিনিসটা সবসময়ের জন্যই মনে রাখবে যে যেখানে জারণ বিক্রিয়া ঘটবে সেখানে কিন্তু বিজারণ বিক্রিয়া ঘটতে বাধ্য, বা যেখানে বিজারণ বিক্রিয়া ঘটবে সেখানে জারণ বিক্রিয়া ঘটতে বাধ্য। জারণ বা বিজারণ আলাদাভাবে ঘটতে কখনো পারে না, কারণ টার্মটাই হচ্ছে রিডক্স। রিডাকশন আর অক্সিডেশন একই সাথে ঘটে। জারণ ঘটা মানে সেখানে কোনো না কোনোভাবে বিজারণ বিক্রিয়া ঘটবেই, বিজারণ ঘটা মানে সেখানে কোনো না কোনোভাবে জারণ বিক্রিয়া ঘটবেই। তার একটা টিপিক্যাল এক্সাম্পল আমরা এটা আগেও নিয়েছিলাম, যে জিঙ্ক আর কপার 2+ থেকে কি হচ্ছে? জিঙ্ক 2+ আর কপার।
এখানে কি হচ্ছে, জিঙ্ক 0 অক্সিডেশন স্টেট থেকে +2 অক্সিডেশন স্টেট বা +2 জারণ সংখ্যায় চেঞ্জ হচ্ছে। এখানে কি হয়েছে, জারণ সংখ্যা বাড়ছে, তাহলে জারণ সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সেখানে আমরা কি বলবো, ইলেকট্রন বর্জন হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলছি জারণ বিক্রিয়া। আর যেখানে জারণ সংখ্যা কমে যাচ্ছে, মনে করো +2 এখানে ছিল জারণ সংখ্যা, এখানে কি হচ্ছে 0, তাহলে এখানে কি হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করবে তবেই তো জারণ সংখ্যা কমবে, তাহলে এখানে এটাকে আমরা কি বলবো, বিজারণ বিক্রিয়া। তাহলে যে নিজে জারিত হচ্ছে, এখানে নিজে কে জারিত হচ্ছে, জিঙ্ক, কারণ জিঙ্ক 0 থেকে কি হচ্ছে, জিঙ্ক +2 তে চেঞ্জ হয়েছে, তাহলে যে নিজে জারিত হয়েছে অন্যকে কি করবে, বিজারিত, তাহলে সেই হবে কি, বিজারক দ্রব্য। আর যে নিজে বিজারিত হয়েছে, এখানে নিজে বিজারিত হয়েছে কে, copper 2+, কারণ copper 2+, copper 0 তে চেঞ্জ হয়েছে, তাহলে যে নিজে বিজারিত হয়েছে তাহলে অন্যকে কি করবে, জারিত করবে, তাহলে সে কি হিসেবে কাজ করবে, সেই হিসেবে সেই কাজ করবে জারক দ্রব্য হিসেবে। তাহলে আমরা আজকের ক্লাসে যেগুলো শিখলাম সেগুলো কি, তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞা কি, প্রকারভেদ কি, বিভিন্ন উদাহরণ, জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে বা রেডক্স রিঅ্যাকশন কাকে বলে, সেখানে জারক দ্রব্য বা বিজারক দ্রব্যকে আমরা কিভাবে শনাক্ত করব। আচ্ছা, এবার আমরা নেক্সট ক্লাসে কি পড়বো সেটা দেখি। পার্ট 2 তে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ড্যানিয়েল কোষ কি, বা ড্যানিয়েল কোষ এর রিপ্রেজেন্টেশন কি রকম সেটা দেখবো। প্রমাণ তড়িৎদ্বার বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা, তড়িৎদ্বার বিভবের চিহ্ন এবং তার তাৎপর্য, বিভবের মান, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার এবং প্রমাণ তড়িৎদ্বার বিভবের ক্যালকুলেশন বা কিভাবে আমরা নির্ণয় করবো সেটাও আমরা দেখবো। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই রইলো। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আর তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে এবং যতটা পারবে শেয়ার করবে। আর হোমওয়ার্কটা কিন্তু করতে অবশ্যই মানে কোনো মতেই ভুলো না। হোমওয়ার্কের অ্যান্সার গুলো অবশ্যই কমেন্ট বক্সে দিও এবং আমি পার্সোনালি তোমাদের সবার সাথেই যোগাযোগ করব। আর যদি তোমাদের কোনো ধরনের কোনো সাহায্যের প্রয়োজন হয়, মানে এই ক্লাস রিগার্ডিং অথবা মনে করো এইচএস এর কেমিস্ট্রি পার্টের কোনো ধরনের চ্যাপ্টারে কোনো কিছু যদি প্রবলেম থাকে, তাহলে ডিরেক্টলি এই নাম্বারে তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা মেল করতে পারো, আমরা অবশ্যই তোমাদের সাহায্য করার চেষ্টা করবো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। বাই বাই।